হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের যে এমসিকিউ পর্ব চলছিল তার বলতে গেলে এটা পারুল পর্ব 3। আমরা পারুল প্রকাশনীর অজিত কুমার সেনের লেখা একটি একাদশ শ্রেণীর ভূগোল বই নিয়েছি। সেখান থেকে যারা ফার্স্ট সেমিস্টার দেবে 11-এ তাদের জন্য আসলে বইটা, কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষাটা 9, 10, 11, 12 সিলেবাস মিলিয়ে হচ্ছে, সবগুলো সিলেবাসই কভার করা আছে এই 4টে শ্রেণীর মধ্যে, সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো আজকে আমরা পারুলের দুটো পর্ব তো আগেই দেখে ফেলেছি। আজকে 3 নম্বর পর্যায়ে কি এমসিকিউ রিভিশন করব, চলো আমরা তোমাদের দেখিয়ে দিই। এবার আমরা এখানে শেষ করেছিলাম শাস্ত্র হিসেবে ভূগোল হয়ে গেছে, ভূ অভ্যন্তর হয়ে গেছে, ভূমিরূপ প্রক্রিয়া হয়ে গেছে, আবহাওয়া জলবায়ু হয়ে গেছে, মানবীয় ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা আজকে দেখব আমাদের দেশ হিসাবে ভারত, যে আমরা আমাদের সিলেবাসে যে ভারতের আঞ্চলিক ভূগোল রয়েছে, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আজকে সেই পর্যায়ে কিছু এমসিকিউ আমরা দেখে নেব। চলো এখানে কি কি এমসিকিউ আছে দেখে নিই। তো দেখো, আমি এখানে বের করে ফেলেছি প্রশ্নগুলো, একবার করে আমি পড়ে দিচ্ছি। ক্ষেত্রফলের বিচারে ভারতের আয়তন পৃথিবীতে কত হবে? সপ্তম হবে। ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কত সালে? 1950 খ্রিস্টাব্দে। ভারতে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় 1956 খ্রিস্টাব্দে। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় সবার জানা, এটা না বললেও চলে, 26 জানুয়ারি। বর্তমান ভারতে অঙ্গরাজ্যের যে সংখ্যা, সেটা অনেকেই ভুল করে, সেটা কিন্তু 28টি হবে। হ্যাঁ, কারণ একটা কমে গিয়ে সেটা কেন্দ্র শাসিত হয়েছে, যেটাকে আমরা জম্মু কাশ্মীর নাম দিচ্ছি। এরপরে দেখো, বর্তমান ভারতে কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। ভারতের নবগঠিত 2টি কেন্দ্র শাসিত অঞ্চল হলো লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। বর্তমানে জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কিন্তু প্রথম হয়ে গেছে। আমাদের সেন্সাস হয়নি, কিন্তু 2023 সালের রিপোর্টে চীনকেও ছাড়িয়ে গেছে আমাদের ভারত। সো এখানে বর্তমান জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কিন্তু প্রথম হবে, দ্বিতীয়তে আছে চীন। কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষকে অতিক্রম করেছে কোন দিক দিয়ে? মাঝখান দিয়ে, 7টা রাজ্যকে কেন্দ্র করে। ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে কোথায়? এলাহাবাদের কাছ দিয়ে। বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্য দিয়ে যে প্রণালীটি বিস্তৃত রয়েছে সেটি হচ্ছে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, এখানে তোমাদের একটু কনফিউশন আছে, একটু দেখে নিচ্ছি, এটা হবে লাক্ষাদ্বীপ। দমন দ্বীপ নয়, কিন্তু লাক্ষাদ্বীপ। ভারতে যে সকল রাজ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, বিহারে রয়েছে, বিহারের সঙ্গে নেপালে রয়েছে, অসমে তো রয়েছে, উক্ত সবকটাই প্রযোজ্য হবে। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে মান্নার উপসাগর। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে গোয়া। পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখাটি হলো ম্যাকমোহন লাইন। ভারতের নবীনতম অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ভারতের আয়তন কত বর্গ কিলোমিটার? দেখো, 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, আর দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন হলে মোট রাজ্যের সংখ্যা হয় কটি? 14টি। 1956 কথা বলেছে। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন করা হয় 1956 খ্রিস্টাব্দে। এবার এদিকে সরে এলাম। ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে ড্যাশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ, সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, দেখো পাকিস্তান, নেপাল, মায়ানমার অপশন দেওয়া আছে, অপশন অনুযায়ী কিন্তু বাংলাদেশ হবে। হিমালয় পর্বতমালা সংলগ্ন নয় কোন প্রতিবেশী দেশটি? দেখো, সেটা হবে শ্রীলঙ্কা, কারণ শ্রীলঙ্কা একেবারে দক্ষিণে বঙ্গ উপসাগরের কাছে অবস্থিত। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় আছে? সেটা হচ্ছে ভুটানে। হিমালয়ের উত্তরে ভারতের প্রতিবেশী দেশ ড্যাশ রয়েছে, কোনটি রয়েছে? দেখো, চীন। আফগানিস্তান। এগুলো যেহেতু একটু মোটামুটি সহজ, যারা 11-এ পড়ছে তাদের জন্য ইম্পর্টেন্ট, এসএসসি তে দেবে বলে মনে হয় না, তবু আমরা একবার রিভিশন করে দেবো, কারণ জানা জিনিসগুলো, সহজ জিনিসগুলো অনেক সময় আমরা ভুল করে আসি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে খাইবার গিরিপথ। শ্রীলঙ্কা সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে
চা রপ্তানি করে। মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? শ্রীলঙ্কা। দেশের কথা বললে শ্রীলঙ্কা কিন্তু হবে, একবার ঢোকার সময় একবার প্রত্যাবর্তনের সময়, ঠিক আমাদের তামিলনাড়ুর করমণ্ডল উপকূলের মতোই। দীর্ঘ আঁশযুক্ত তুলা পাকিস্তানের প্রধান রপ্তানিকারী ফসল। নারকেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ দেশ হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, মোটামুটি আমরা এখান থেকে আর এমসিকিউ দেখবো না, এগুলোই। এবার আমরা ভারতের আরো অন্যান্য যেসব ফিজিওগ্রাফি বলো বা আমাদের নদ নদী বলো, জলবায়ু বলো, সেই জায়গা থেকে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। চলো ভারতের ক্ষেত্রে এগুলো আমরা একটু দেখে নিই, এগুলো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আসলে এই হচ্ছে আমাদের যে এসএসসি সিলেবাস রয়েছে সেখান থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখতে হবে। দেখো, হিমালয় কোন শ্রেণীর পর্বত? অবশ্যই ভঙ্গিল। দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বত দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। পশ্চিমে একেবারে কোথায় আছে? নাঙ্গা পর্বত থেকে একদম পূর্বে কোথায়? নামচার বাওয়া পর্যন্ত হচ্ছে আমাদের হিমালয় পর্বতের দৈর্ঘ্য। হিমালয় পর্বতমালার প্রস্থ হচ্ছে 160 থেকে 400 কিলোমিটার। হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর ভারতে যেটা আছে সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, গডেন অস্ট্রিং কিন্তু হবে না। মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে আমরা জানি। এরপরে চলে আসে এইদিকে, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু, যাকে গডেন অস্টিন বলা হয়। মাউন্ট এভারেস্টের উচ্চতা সকলে জানা 8848 মিটার। ভারতে প্রাচীনতম আর্কিয়ান শিলা দেখা যায় ঝাড়খণ্ডে। ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পার্বত্য অঞ্চল হলো আরাবল্লী পর্বত। সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে আরাবল্লী পর্বত। হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল 8 কোটি বছর আগে। হিমালয় পর্বতের সর্বদক্ষিণে রয়েছে কি? শিবালিক হিমালয়। শিবালিকের উত্তর দিকে থাকবে কি বলতো? হিমাদ্রি। তারপর আরো উত্তরে হিমাচল, আরো উত্তরে গ্রেটার হিমালয়। কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোথায়? হিমাদ্রি হিমালয়। শিবালিকের ঠিক উত্তরে আছে হিমাদ্রি হিমালয়, সেখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বত। আবার যদি আমরা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত দেখি দৈর্ঘ্য বরাবর, তাহলে দেখবো কাঞ্চনজঙ্ঘা মধ্য হিমালয়ে পড়বে। নিম্নলিখিত কোনটি 8000 মিটারের বেশি উচ্চতা যুক্ত শৃঙ্গ? সেটা হচ্ছে নন্দা দেবী। অন্নপূর্ণা হচ্ছে 7000 সামথিং আছে, এগুলো কিন্তু 8000 এর নিচে। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নামচা বারোয়া। লোকটাক হ্রদ অবস্থিত কোথায়? ইম্ফল উপত্যকায়, মণিপুর। লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে, যেখানে বলা আছে ইম্ফল ভ্যালি। পাত সংস্থান তথ্য অনুসারে ভারতীয় উপদ্বীপীয় পাতটি অগ্রসর কোথায়? দক্ষিণ থেকে উত্তর দিকে। পূর্ব হিমালয়ে সিনট্যাক্সিয়াল বাঁক দেখা যায় কোথায়? দক্ষিণ। শুধু পূর্বে বলে নয়, হঠাৎ করেই কিন্তু আমাদের যে পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে সেটাও কিন্তু দক্ষিণে বাঁক নিয়ে এগিয়ে চলেছে। ঠিক অর্ধচন্দ্রাকৃতি এই জায়গাটাকে বলা হচ্ছে হিমালয়ের সিনট্যাক্সিয়াল ব্যান্ড বাঁক। তিব্বত সংলগ্ন হিমালয়কে বলা হয় ট্রান্স হিমালয়, একেবারে উত্তরে। কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে যে গিরিপথ, সেটি হচ্ছে বানিহাল। তাহলে কাশ্মীরের সঙ্গে যোগ আছে অন্যান্য অংশে, সেটা হচ্ছে বানিহাল। কাশ্মীর উপত্যকায় অন্যতম হ্রদ হলো ডাল হ্রদ। আন্দামান, যেহেতু অপশনে রয়েছে দেখো সম্বর, প্যাংগং, লোকটাক, এগুলো হবে না, তো সঠিক উত্তর হবে ডাল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। ওকে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। মরুস্থলীর চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। গঙ্গোত্রী অবস্থিত কোথায়? গাড়োয়াল হিমালয়ে গঙ্গোত্রী অবস্থিত। কেদারনাথ শৃঙ্গটি অবস্থিত গাড়োয়াল হিমালয়ে। প্রধান সীমানা বিলোমচ্যুতি বা ক্রল থ্রাস্ট গঠনগত বৈশিষ্ট্য আছে পশ্চিম হিমালয়ে। চমলহরি শৃঙ্গটি অবস্থিত ভুটান হিমালয়ে। মিসমি পাহাড় বা পর্বত অবস্থান করছে কোথায়? অরুণাচল প্রদেশে। মাথায় রাখবে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। নদী তীরবর্তী সংকীর্ণ পলল ভূমিকে পাঞ্জাবে কি বলা হয়? পাঞ্জাবে বলা হয় বেট। ওকে, নেক্সট দেখো, নদী অববাহিকার প্রাচীন পলিতে
চুন জাতীয় পদার্থের আধিক্য থাকলে তাকে বলা হয় কঙ্কর, চুন, কঙ্কর। ইরাবতী ও বিপাশা নদীর মধ্যে রয়েছে বাড়ি দোআব। ইরাবতী আর বিপাশা হচ্ছে বাড়ি দোআব। আরাবল্লী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখরে অবস্থিত, সেটা কি মাউন্ট আবুতে। গোলাকৃতি ভূমিরূপ দেখা যায় কোন মালভূমিটিতে, সেটা হচ্ছে বুন্দেলখণ্ড মালভূমি। কোদাই কানাল শৈল শহর অবস্থিত কোথায়? নীলগিরিতে। সাতপুরা একটি স্তূপ পর্বত। সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে এরূপ মালভূমির উদাহরণ হচ্ছে ডেকান ট্রাপ। দণ্ডকারণ্য অঞ্চল অবস্থিত ছত্তিশগড়ে। ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে সাতপুরা। মাথায় রাখতে হবে এগুলো। করমণ্ডল উপকূল বিস্তৃত তামিলনাড়ু উপকূল বরাবর। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি আছে ব্রহ্মপুত্র উপত্যকায়। সম মরুভূমিতে ভূপৃষ্ঠের কাছাকাছি ভৌমজল থাকলে গড়ে ওঠে মরু উদ্যান। ভারতীয় পাত মাদাগাস্কার থেকে পৃথক হয়েছে ড্যাশ কোটি বছর আগে, 9 কোটি বছর আগে। এই পেজে যতগুলো প্রশ্ন দেখলাম সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার চলে আসি এখানে, দেখো ভূতাত্ত্বিক দিক দিয়ে ভারতীয় ভূখণ্ড হলো একটা ক্রেটার অঞ্চল বলা হয়। তেথিস সাগরে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে তৈরি হয়েছে হিমালয় আর আল্পস, তার মানে এইটা হিমালয় এবং আল্পস পর্বতমালা। বর্তমানে হিমালয় যেখানে অবস্থান করছে, পূর্বে সেখানে ছিল তেথিস সাগর, সকলের জানা। পূর্ব হিমালয়ের সিনট্যাক্সিয়াল বাঁক নিয়েছে কোথাকার দিকে, সেটা হচ্ছে মায়ানমারের দিকে। ড্যাশ হিমাচল বা অব হিমালয়ের অন্যতম পর্বতশ্রেণী কি? পীর পাঞ্জাল। অব মানে হচ্ছে লেজার হিমালয়, সেটা কি? পীর পাঞ্জাল। অন্যতম পর্বতশ্রেণী হচ্ছে পীর পাঞ্জাল। কারাকোরাম উত্তরে আছে, শিবালিক দক্ষিণে, জাসকার হচ্ছে উত্তরে। সব মধ্যখানে আছে কি? পীর পাঞ্জাল। আচ্ছা, এখানে একটা ম্যাচিং এর ব্যাপার আমি একটু দেখিয়ে দিই। এখানে ম্যাচিংটা আসলে কি হবে দেখো। হিমালয় পর্বতমালার পাদদেশের সঙ্গে কি মিলবে? পাদদেশ হচ্ছে কি দেখা যাবে? আমাদের তরাই দেখা যাবে। অববাহিকায় দুই নদীর মধ্যবর্তী ভূভাগকে কি বলবো বলতো? সেটাকে বলবো আমরা দোআব। দুই নদীর মধ্যবর্তী অংশকে দোআব বলবো। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, সেটা হচ্ছে কি? উত্তর পাহাড়ি অঞ্চলকে বলা হয় পূর্বাচল। পৃথিবীর উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। বানিহাল গিরিপথ যেটা, সেটা হচ্ছে তোমার জওহার টানেলও বলা হয়। হিসপার বা বাতুরা হিমবাহ যেটা মিলবে, সেটা হচ্ছে কারাকোরামে রয়েছে। খরস্রোতা নদী থেকে জলবিদ্যুৎ তৈরি করা যায়। আর সাতপুরা মহাদেব মহাকাল পশ্চিম ও পূর্বঘাট পর্বতমালা বেষ্টিত, সেটা হবে আমাদের বাকি যেটা থাকছে সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। বোঝা গেল? চলো আমরা আবার পরের পড়াতে ঢুকে যাব। এবার আমরা আলোচনা করব ভারতের নদী বিন্যাস নিয়ে, ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম। এখান থেকে অনেকগুলো কোশ্চেন জানতে হবে। ভারতটা আসলে বিশাল একটা বড় অধ্যায়, সব ভারতের ভূমিকাটি অনেক আছে। সো আমরা এখান থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো অবশ্যই দেখে নেব। চলো দেখো, ভারতে প্রবাহপথ সর্বাপেক্ষা দীর্ঘ যে নদী, সেটা গঙ্গা। তিব্বতের মানস সরোবরের নিকট তৈরি হয়েছে, দেখো সিন্ধু হবে, ব্রহ্মপুত্র হবে, উভয়। ভারতে সিন্ধু নদের প্রবাহ পথের দৈর্ঘ্য কত? মানে ভারতে যতটুকু সিন্ধুর প্রবাহ গেছে সেটা হচ্ছে 709 কিলোমিটার। যে নদীর উপনদী সমূহ পাঞ্জাব সমভূমি গঠন করেছে, সেটা হচ্ছে সিন্ধু। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে সাংপো। সাংপোকে ইংরেজি বানান হচ্ছে TSANGPO, হচ্ছে সাংপো। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী হচ্ছে কি? তাপ্তি। ঠিক আছে, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী এগুলো প্রত্যেকটাই পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, যেহেতু অনেক বড় দীর্ঘ। নিম্নলিখিত কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত, সেটা হচ্ছে নর্মদা। গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত, সেই জন্য নর্মদা নদী কি হয়েছে, যেহেতু আমরা দেখেছি ভারতের নদীগুলি প্রত্যেকটা ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু নর্মদা একমাত্র নদী, এবং তাপ্তি কিছু দু একটা নদী আছে নর্মদার মতো, যারা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে এসে আরব সাগর প্রবাহিত হচ্ছে। তার কারণ হচ্ছে এই গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক নদী নয়? সেটা হচ্ছে নর্মদা কোনো আন্তর্জাতিক নদী নয়। কেন নয়? কারণ এটা ভারতের মধ্য দিয়ে প্রবেশ করে শুধুমাত্র বঙ্গোপসাগরে পড়েছে।
ব্রহ্মপুত্র চীনে গেছে, ভারতে গেছে, বাংলাদেশে গেছে, গঙ্গাও তেমন তাই, বাংলাদেশেও গেছে গঙ্গা। শতদ্রু আমরা জানি ভারত এবং পাকিস্তান দিয়ে গেছে, বাট নর্মদা কিন্তু অনলি ভারতের মধ্যেই প্রবাহিত, সো এটা হচ্ছে কোনো আন্তর্জাতিক নদী নয়। যমুনা নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোন স্থানে? সেটা হচ্ছে এলাহাবাদ, যেটাকে এখন বলছে প্রয়াগরাজ। মাথায় রেখো, এলাহাবাদ না বলে এখন কিন্তু প্রয়াগরাজ বলতে পারে। ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী সেটা হচ্ছে সুবর্ণশিরি। ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হয়েছে কোন নদী? সুবর্ণরেখা তৈরি হয়েছে দামোদর, সেই জন্য অপশন সি হচ্ছে উভয়। গঙ্গা নদী ডান তীরের উপনদী হচ্ছে সোন। দেখো ডান আর বাম কোনটা করে, নদী যদি কোথাও দিয়ে প্রবাহিত হয়, নদী যদি পশ্চিম দিক থেকে ধরো পূর্ব দিকে যদি প্রবাহিত হয়, তাহলে এটা যদি তার প্রবাহিত হয়, তাহলে এই ডান দিকটা হবে ডান দিক, মানে এদিকটা হবে ডান দিক, ওদিকটা হবে বাম দিক। প্রবাহপথের দিক অনুসারে ডান বাম চিহ্নিত করা হয়। গঙ্গা যেহেতু বা সোন বলো পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এদিকটা হবে ডান দিকের উপনদী, ওদিকে হবে বাম দিকের উপনদী। উৎসস্থলে গঙ্গার অপর নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী তারপর গিয়ে কোথায় মিশবে? অলকানন্দার সঙ্গে মিশবে, এইভাবে আস্তে আস্তে প্রবাহপথ এগিয়ে চলেছে। গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার। ভাগীরথীর উপনদী হচ্ছে ময়ূরাক্ষী। সিন্ধুর প্রধান উপনদী হচ্ছে শতদ্রু। মাথায় রাখতে হবে। ভারতের পূর্ব বাহিনী নদী কোনটি? কাবেরী। পূর্ব বাহিনী কাবেরী, ঠিক আছে। দেখো তাপ্তি, নর্মদা, শরাবতী এগুলো প্রত্যেকটাই পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে প্রবাহিত হয়েছে, সেজন্য পশ্চিম বাহিনী। বাঁকড়ানাঙ্গল প্রকল্প গড়ে তোলা হয়েছে শতদ্রু নদীর ওপরে। কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? নর্মদা। গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীর উৎস। পশ্চিমবঙ্গে হুগলি নদীর ডান তীরের উপরে যাচ্ছে রূপনারায়ণ। ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথে পড়ে কি? অসম। গঙ্গা নদী মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে এসে দুটি শাখা বিভক্ত হয়েছে, যার একটি শাখা ভাগীরথী, অপরটি হচ্ছে পদ্মা। মার্বেল ফলস কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে নর্মদা। মার্বেল ফলস নর্মদা নদীর উপর অবস্থিত, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীর উপরে। কচ্ছের রণে গিয়ে পড়েছে লুনি নদী। কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত রয়েছে? সেটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতটি রয়েছে। যোগ জলপ্রপাতটি কোন নদীর তীরে রয়েছে? সেটা হচ্ছে শরাবতী। ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ কোন নদীর উপর রয়েছে? সেটা হচ্ছে মহানদী। চলো একটা ম্যাচিং আমরা দেখব। দেখো কাবেরী কে কি বলা হয়? কাবেরী হচ্ছে, কাবেরীর উপর আছে আমাদের শিব সমুদ্রম জলপ্রপাত। শতদ্রুর সঙ্গে মিলবে ভাকরা ড্যাম, ভাকরানাঙ্গল ড্যাম। কোশিকে যদি মেলাই সেটা হচ্ছে কোশিকে বলা হয় বিহারের দুঃখ, এবং সিন্ধু তৈরি হয়েছে সিংখাবাব থেকে। ওকে, সিংখাবাব একটা হিমবাহ। ডান দিকে চলে আসে, দেখো চিল্কা হচ্ছে আমাদের একটি উপহ্রদ। উপহ্রদ কাকে বলে? না যখন কোন এলাকা তিন দিক দ্বারা স্থলভাগ বেষ্টিত হবে কিন্তু একদিক সমুদ্রের কাছে উন্মুক্ত থাকবে, তখনই তাকে উপহ্রদ বলবো। তিস্তার সঙ্গে আমাদের, তিস্তা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী হবে, কারণ তিস্তা সিকিম ভুটানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এসছে। কাবেরী হচ্ছে তোমার জলবন্টন বিবাদ, কাবেরীকে নিয়ে দেখা যায়। নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কিছু দেখে নিলাম। এবার তোমাদের আমি পরবর্তী ভিডিওতে একটি মক টেস্টের মধ্যে কিছু কোশ্চেন দেব, সেখানে তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে উত্তরগুলো কি হবে। তো আজকে আমি এখানে রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।